একটি রাক্ষসকে দেখানো হয়েছে যে একটি পরিবারের উপর প্রতিশোধ নেয়, কিন্তু পরিবার কি এই রাক্ষস থেকে বাঁচতে পারবে নাকি সে তাদের নির্যাতন করে হত্যা করবে। সিনেমার শুরুতে আমরা লেস্টার নামের একজনকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে লেস্টার মা খুব ভয় পেয়েছে এবং কারোর জন্য অপেক্ষা করছে। তারপর একজন মহিলা তার দরজায় আসে। সম্ভবত এই মহিলাটির জন্য সে অপেক্ষা করছিল। তারপর সেই মহিলাটিকে বলে, তুমি যা চেয়েছিলে তার সবকিছু ব্যবস্থা করেছি আমি। এর সাথে সাথে সে উপরে যেতে শুরু করে। তারপর মহিলাটি তাকে থামিয়ে বলে যে তারা বেসমেন্টে এটি করবে। তারা দুইজনে বেসমেন্টে যায়, যেখানে মহিলাটি একটি আচার শুরু করে, মন্ত্র জপ করে। তারপর লেসমা তাকে একটি বান্ডিল নোট এবং কিছু চুল দেয়। মহিলাটি চুলগুলো কাগজে মুড়ে খায়। তারপর সে একটি চুল ছিঁড়ে লেস্টারমানকে দেয়। তার অনিচ্ছা সত্ত্বেও লেস্টারমানকে খেতে বাধ্য করা হয়, কিন্তু আমরা জানতে পারবো কেন সে এটা করে। মহিলাটিকে তারপর লেস্টারমার আঙুল কেটে ফেলে এবং নোটগুলো তার রক্তে রঞ্জিত করে। এটি দেখে লেস্টারমা বেশ কেঁপে ওঠে। সে বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি নিশ্চয়ই আমার সাথে প্রতারণা করছো। কিন্তু যখন লেস্টারমানা ঘুরে দাঁড়ায় তখন সে হতবাক হয়ে যায়, কারণ মহিলাটি এখন বাতাসে উড়ছে। এটা দেখে লেসমামা ভয় পেয়ে যায় এবং মহিলার কাছে ক্ষমা চায়। হঠাৎ করে তার উপর টাকার বৃষ্টি হতে শুরু করে। এত টাকা দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। মহিলাটি তখন তাকে বলে, তোমার কাজ শেষ, তুমি এখন চলে যেতে পারো। তোমার জীবন বদলে যেতে চলেছে। এখন এখান থেকে তোমার টাকার অভাব হবে না, কিন্তু তোমার প্রতিশ্রুতি মনে রেখো। এরপর লেস্টার মামা চলে যায়। মহিলাটি কোন প্রতিশ্রুতির কথা বলেছিল এবং এই টাকার বিনিময়ে লেসমানাকে কিছু হারাতে হবে কিনা তা আমরা পরে জানবো। তারপর আমরা জানতে পারবো যে লেসমামা রাতারাতি ধনী হয়ে গেছে এবং এটি শহরে আলোচনা। তারপর কয়েকদিন পরে খবর আসে যে লেসমানার স্ত্রী কোনো কারণে মারা গেছেন। এরপর রেশমা লক্ষ্মী নামের এক অভিনেত্রীকে বিয়ে করেন, কিন্তু ধীরে ধীরে রেশমার সমস্ত ব্যবসা ভেঙে পড়ে। সে তার সমস্ত টাকা পয়সা হারিয়ে ফেলে এবং সে দ্রুত নিঃস্ব হয়ে যায়। কিন্তু এটা কিভাবে ঘটলো? মহিলার মতে লেসমার জীবন কখনো অর্থের অভাব হওয়ার কথা ছিল না, তাহলে হঠাৎ তার কি হলো? এর পেছনে একটি খুবই ভয়াবহ গল্প রয়েছে। এরপর আমরা লেসমার মেয়ে এলফিকে দেখি। এলফি ছিলেন তার প্রথম স্ত্রীর সন্তান লেসমামার মেয়ে। আসলে যখন লেসমানা তার প্রথম স্ত্রী মৃত্যুর পর পুনরায় বিয়ে করেন, তখন এলফি তার বাবাকে ছেড়ে চলে যান। সে প্রায় 10 বছর ধরে তার বাবা থেকে আলাদা ছিল। হঠাৎ আলফি হাসপাতাল থেকে একটি ফোন পায়, যেখানে সে জানতে পারে যে তার বাবার শরীরের অবস্থা তেমন ভালো নয়। তাই আলফি অনিচ্ছা সত্ত্বেও হাসপাতালে যেতে বাধ্য হয়। কিন্তু যখন সে হাসপাতালে লিফটে ওঠে, তখন আমরা তার সাথে লিফটে একটি ছায়া দেখতে পাই। আলফি ওইটি টের পায়, কিন্তু সে ছায়া দেখতে পায় না। সেখানে পৌঁছে আলফি আবিষ্কার করে যে তার সৎ ভাই বোনেরা এসেছে। সেই মহিলার লেস্টমানের সাথে বিবাহিত হয়েছিলেন। তার আগের বিবাহ থেকে 2টি সন্তান রয়েছে। লুকি এর একটি ছেলে এবং একটি মেয়ে ছিল। লুকি এবং লেস্টমার নারা নামের একটি মেয়েও ছিল, কিন্তু নারা তখন সেখানে ছিল না। লুবিনের বান্ধবী লিরু সেখানে ছিল। মায়া তখন তাকে বলে যে তার বাবা খুবই অসুস্থ। বাবা তার টাকা হারিয়ে ফেলার পর থেকে সে খুব অদ্ভুত আচরণ করছে। সে প্রায় তার পুরনো বাড়িতে যায় এবং সেখানে নিজেকে আটকে রাখে। এখানে মায়া সে একই বাড়ির কথা বলছে যা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। এরপর আলফি তার বাবার সাথে দেখা করতে যায়, যার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তারপর মায়া বলে, বাবা তার সব টাকা পয়সা হারিয়ে ফেলেছে। এখন আমরা খুবই দরিদ্র। আমাদের কাছে তার চিকিৎসা করার মতো পর্যাপ্ত টাকা নেই। আমাদের কাছে শুধু বাবার পুরনো বাড়ি আছে, যা তোমার নামে। কেন আমরা সেই বাড়ির জিনিসপত্র বিক্রি করে বাবার চিকিৎসা করি না? আলফি বলে, আমি এটা নিয়ে ভাববো এবং তোমাকে জানাবো। এরপর তারা চলে যায়। আলফি তার বাবাকে একা বলে, তোমাকে এই অবস্থায় দেখে আমার অনেক স্বস্তি হয়। আমার মা মারা যাওয়ার পর তুমি আবার বিয়ে করেছো। তুমি কখনো আমার মাকে ভালোবাসেনি। তোমার সাথে যা কিছু ঘটেছে তা তোমার কর্মের ফল। সে তার বাবাকে ঘৃণা করছিল। সেই মুহূর্তে আমরা দেখতে পাই আলফির হাতে হঠাৎ প্যারিকের ডাকে ডাকা। তারপর আলো নিভে যায়। আলফি লিফটে যে অনুভূতি অনুভব করছিল ঠিক সেই অনুভূতি অনুভব করতে শুরু করে এবং তারপর সে দেখতে পায় একটি রাক্ষস তার দিকে এগিয়ে আসতেছে। আলফি পালানোর চেষ্টা করে, কিন্তু লেস্টামানা এখন তার হাত ধরে ফেলে। রাক্ষসটি তার দিকে দ্রুত এগিয়ে আসতে শুরু করে। এটি দেখে আলফি খুব ভয় পেয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে সাইডে অদৃশ্য হয়ে যায়। আলফি মনে করে যে সে রক্ষা পেয়েছে, কিন্তু তারপর সে দেখতে পায় যে রাক্ষস লেস্টারম্যানের জায়গা নিয়েছে। তাকে দেখে আলফি চিৎকার করে, কিন্তু তারপর সাইডে আবার অদৃশ্য হয়ে যায় এবং আলো ফিরে আসে। কিন্তু তারপর লেস্টারম্যানের জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। আলফির কান্না শুনে মা এবং রুমি আসে। লেস্টারম্যান তাদের রক্ত বমি করে। এই ঘটনায় আলফি আতঙ্কিত হয়ে পড়ে। তারপর লেস্টারম্যানের দ্বিতীয় স্ত্রী লুকি আসে। লুকি কেবল লেস্টারম্যানের টাকাতে আগ্রহী ছিল এবং তার কোনো যত্ন নেননি। কিন্তু এখন লেস্টারম্যানের কাছে কোনো টাকা ছিল না। তার কাছে কেবল একটি বাড়ি ছিল, এবং তাও আলফির নামে। এই কারণে লুকি আলফির কাছ থেকে সেই বাড়িটি কেড়ে নিতে চেয়েছিল।
আমরা তখন একটি রাতের দৃশ্য দেখি যেখানে আলফি তার বাড়িতে বসে আছে, তার মাকে স্মরণ করছে। তার সেই পুরনো বাড়ির কথা মনে পড়ছে যেখানে সে তার মায়ের সাথে তার শৈশব কাটিয়েছিল। তাই সে আগামীকাল সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে আলফি তার পুরানো বাড়িতে পৌঁছায়, যেখানে আমরা দেখতে পাই এটি বনের মাঝখানে দাঁড়িয়ে আছে এবং এটি খুবই ভয়ঙ্কর দেখাচ্ছে। আলফি তার বাড়িতে ভিতরে যায়, যেখানে সে তার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে রাখে। আলফি যখন এটি দেখছে তখন সে হঠাৎ একটি ছোট মেয়েকে দেখতে পায়। যখন আলফি তার পিছনে পিছনে যায় তখন সে দেখতে পায় যে লুকি এবং তার সৎ ভাই বোনেরাও সেখানে ছিল। আসলে ছোট মেয়েটি ছিল লেস্টামেনা এবং লুকি তৃতীয় মেয়ে, যে যার নাম ছিল নারা। আলফি বুঝতে পারে যে তারা তার পিছনে পিছনে এখানে এসেছে। লুকি তখন আলফিকে বাড়ি বিক্রি করতে রাজি করার চেষ্টা করে। আলফি উত্তর দেয়, তুমি একজন স্বার্থপর মহিলা। তুমি আমার বাবাকে বিয়ে করছো শুধুমাত্র তার টাকার লোভের জন্য, কিন্তু আমার মা তোমার মতো স্বার্থপর ছিলেন না। বাবা যখন কিছু ছিল না তখন তিনি তার সাথে ছিলেন, আর যখন বাবার টাকা ছিল তখন তুমি এসেছো। মায়া আলফির উপর খুব রেগে যায়, কিন্তু আলফি থামে না। তাকে বলে যে বাবার শরীর ভালো নেই, তাই তাদের সমর্থন করার পরিবর্তে তোমার মা তাদের অবশিষ্ট সম্পদ কেড়ে নিতে চায়। এই কথা শুনে লক্ষ্মী রেগে যায় এবং আলফিকে চড় মারে। আলফিও রেগে যায় এবং না খেয়ে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে রুবিন খাবার নিয়ে তার কাছে আসে, কিন্তু সে আসার সাথে সাথে তার ডায়েরি বন্ধ করে তার ব্যাগে রাখে। আমরা পরে জানতে পারবো আলফির কোন ডায়েরি রুকিয়ে রেখেছিল। রুবেন তখন রুকি এবং মায়ের পক্ষ থেকে তার কাছে ক্ষমা চায় এবং তাকে রাগ না করতে বলে সবকিছু শীঘ্রই ঠিক হয়ে যাবে। এটি আমাদের দেখায় যে রুবিন একজন ভালো মনের ছেলে ছিল। তারা যখন কথা বলছে মায়া রুবিনকে ডেকে তাকে একটি বন্ধ বেসমেন্টে দেখায়। আমরা দেখতে পাই যে এটি সিনেমার শুরুতে আমরা যে বেসমেন্টে দেখেছিলাম তা একটি বেসমেন্ট। মায়া বলে আমাদের এই বেসমেন্টে যাওয়া উচিত। কে জানে আমাদের বাবা হয়তো কিছু টাকা বা দামি কিছু ভিতরে রেখেছিলেন, তাই আমাদের ভিতরে গিয়ে পরীক্ষা করা উচিত। তারপর তারা বেসমেন্টের দরজা খোলার চেষ্টা করে। ইতিমধ্যে আমরা দেখি আলফি তার বাবার ঘরে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সে অনেক অদ্ভুত জিনিস দেখতে পায়। এটা পরিষ্কার ছিল যে সেখানে কিছু কালো জাদু করা হয়েছে। এটি দেখে আলফি বুঝতে পারে যে অবশ্যই কিছু ভুল হয়েছে। ইতিমধ্যে রুবানা এবং মায়া বেসমেন্টের দরজা খুলে দিয়েছিল। তারা নিচে নামতে যাচ্ছিল আর আলফি উপস্থিত হয়েছিল এবং তাদের ভিতরে ঢুকতে দিতে পরিষ্কারভাবে অস্বীকার করে। সে বলেছিল যে এই বাড়িতে অবশ্যই কিছু অদ্ভুত ঘটেছে। এতে লক্ষ্মী রেগে গিয়েছিল। সে ভেবেছিল আলফি ইচ্ছাকৃতভাবে এটি করছে, কিন্তু তারপর নারা ভয়ে ভয়ে বেসমেন্টের দিকে আঙুল তুলতে বলে। আমরা দেখতে পাই যে বেসমেন্টের থেকে একটা হাতে বেরিয়ে আসতেছে, কিন্তু তারা কোনো কিছু বোঝার আগেই সে লুকির হাত ধরে তাকে ভিতরে টেনে নেয় এবং এখন এই ভয়ঙ্কর যাত্রা শুরু হয় যা আপনার মেরুদণ্ডে কাঁপুনি দেবে। এটা থেকে লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা বেসমেন্টের থেকে লুকি চিৎকার শুনতে পায়। মায়া তার মাকে বাঁচাতে ভিতরে যায়, কিন্তু রবিন তাকে বারণ করে। তার সিদ্ধান্ত নেওয়ার আগে লুকি নিজেই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে, কিন্তু রাক্ষসী রূপে সে মায়া বের হওয়ার সাথে সাথে আক্রমণ করে। সে মায়াকে উদ্ধার করে। সবাই মনে করে লুকি মারা গেছে, কিন্তু পরের মুহূর্তে সে উঠে বলে তোমাদের আত্মা দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। এ বলে সে চলে যায়। তারা বুঝতে পারে যে বেসমেন্টে কিছু একটা বিপজ্জনক কিছু লুকিয়ে আছে, তাই রবিন তৎক্ষণাৎ বেসমেন্টটি তালাবদ্ধ করে। আমরা দেখতে পাই যে লুকি কামড়ে মায়া গুরুতর আহত হয়েছে, তাই তার দ্রুত চিকিৎসা করা অত্যন্ত জরুরি ছিল। তারা পালানোর জন্য তাদের গাড়ির দিকে দৌড়ে যায়, কিন্তু লুকি তাদের সমস্ত যানবাহন নষ্ট করে ফেলেছিল। এখন তারা এক ভয়াবহ ফাঁদে পড়েছিল, কিন্তু মায়ের চিকিৎসা অপরিহার্য ছিল। তাই আলফি বলে আমি মায়াকে কাছে গ্রামে নিয়ে যাব, সেখানে অবশ্যই কিছু সাহায্য পাবো। আলফি তখন মায়ের সাথে চলে যায়। আলফিকে সাহায্য করতে দেখে মায়া তার ভুল বুঝতে পারে। সে আলফির কাছে ক্ষমা চাই, বলে আমি চাই আমরা দুজনে ঘৃণার পরিবর্তে ভালোবাসার সাথে থাকি। আমি চাই না আমাদের মা বাবা আমাদের ভাই বোনদের মধ্যে ফাটল তৈরি করুক। আলফিও তার কথায় আবেগপ্রবণ হয়ে ওঠে, কিন্তু এই প্রেমময় মুহূর্তটি শীঘ্রই ভয়াবহ হয়ে ওঠে যখন তারা লুকিকে তাদের সামনে দেখতে পায়। কিন্তু তারা দুজনে চুপচাপ লুকিয়ে থাকে, কারণ লুকি যদি তাদের দেখে তাহলে কেবল একটি পরিণত হবে, একটি যন্ত্রণাদায়ক মৃত্যু। আলফি বলে আমাদের তার সাথে লড়াই করতে হবে, অন্যথায় আমরা এখানে আটকে থাকবো। আলফি তারপর তার ব্যাগে মায়ের হাত দেয় এবং হাতুড়ি নিয়ে লুকি দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু সেখানে পৌঁছানোর পর আলফি দেখতে পায় যে লুকি অদৃশ্য হয়ে গেছে। ঠিক তখনই মায়া আসে, আলফি ডায়েরি ধরে যা মায়া তার ব্যাগ থেকে নিয়েছিল। মায়া চিৎকার করে বলতে শুরু করে তুমি কি ষড়যন্ত্র করছো? তোমার পরিকল্পনা কি? তুমি আমার পরিবারকে হত্যা করতে চাও? আলফি তাকে বলে যুক্তি দেওয়ার চেষ্টা করে, কিন্তু মায়া তার কথা শুনে না এবং পালাতে শুরু করে। আলফি তাকে থামানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু মায়া ইতিমধ্যে বনে পালিয়ে গেছে। এরপর আমরা রুবিন এবং নারাকে দেখি, যেখানে রুবিন তার বান্ধবী নীলকে সাহায্যের জন্য ডাকে। নীলও তৎক্ষণাৎ তাকে সাহায্য করার জন্য ছুটে যায়। তারপর আমরা দেখি আলফি ও নারা এবং রুবিনের কাছে ফিরে আসে। রুবিনকে সেই ডায়েরি দেখায় যেখান থেকে মায়া ভয় পালিয়ে গিয়েছিল। আমরা এখন জানতে পারি যে এই ডায়েরিতে এই লোকদের ছবি ছিল, রুবিন, মায়া, নারা এবং লক্ষ্মী, যার উপর আলফি চিহ্নিত করেছিল। আলফি রুবিনকে বলে আমি রাগের বসে এই চিহ্নগুলো তৈরি করেছিলাম, আমার এরকম কিছু করার ইচ্ছা ছিল না। কিন্তু মায়া ভুল বুঝেছিল। সে ভেবেছিল আমি তোমার পরিবারকে হত্যা করতে চাই, তাই সে ভয় পালিয়ে গিয়েছিল। আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু আমি তাকে কোথাও পাইনি।
কিন্তু আমি মায়াকে না নিয়ে এখান থেকে যাব না। সকাল হওয়ার সাথে সাথে আমরা তাকে খুঁজতে বনে যাব। তারপর আমরা দেখতে পাই যে বেসমেন্ট থেকে একটি ছায়া বেরিয়ে আসে এবং নারার কাছে যায়, যেখানে সে ঘুমাচ্ছিল। ছায়াটি তার মায়ের কণ্ঠে নারাকে ফিসফিস করে বলে, নারা আমি তোমার মা, আমার কাছে এসো। কিন্তু নারা বুঝতে পারে যে এবং বলে, তুমি আমার মা নও। তারপর ছায়া তাকে আক্রমণ করে। নারা চিৎকার শুনে আলফি এবং রবিন এসে নারাকে বিপদে পড়তে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে। রাক্ষস আলফিকে আক্রমণ করে, কিন্তু রবিন অবশেষে তাদের দুজনকে বাঁচায়। কিন্তু এখন আলফি এবং নারা দুইজন অজ্ঞান। অন্যদিকে আমরা মায়াকে দেখতে পাই, যে বনের মধ্যে দিয়ে বেশ দূরে দৌড়াচ্ছে। কিন্তু হঠাৎ তার মা লক্ষ্মী তার সামনে উপস্থিত হয় এবং তাকে দেখার সাথে সাথে আক্রমণ করে। কিন্তু নিজের জীবন বাঁচাতে মায়া লক্ষ্মীকে হত্যা করে, কিন্তু সে তার মাকে হারানোর জন্য গভীরভাবে দুঃখিত। তারপর আমরা সকালের দৃশ্যে যাই, যেখানে রবিনের বান্ধবী লিলি আসে। সে তার মায়াকে উদ্ধার করে। সবাই মন করে লক্ষ্মী মারা গেছে, কিন্তু পরের মধ্যে সে উঠে বলে, তোমাদের আত্মা দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। এই বলে সে চলে যায়। এরপর সে বাড়ি ফিরে আসে। বেসমেন্ট থেকে শয়তান তাকে ডাকে, আমার কাছে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। মায়া তারপর বেসমেন্টে যায়, যেখানে সে কিছু পুতুল দেখতে পায়। এই পুতুলগুলো আসলে এই লোকদের জন্য। তারপর ছায়া তাকে আবারও দাসী হতে বলে, আমি কেবল আলফি এবং নারাকে চাই, তারপর আমি তোমাকে ছেড়ে দিব। মায়া রাজি হয় এবং শয়তান তার মধ্যে প্রবেশ করে। এরপর আমরা আলফিকে দেখি, যে পিয়ানোর শব্দে জ্ঞান ফিরে পায় এবং মায়াকে ফিরে পিয়ানো বাজাতে দেখে। কিন্তু হঠাৎ মায়া একটি রাক্ষসী রূপে রূপান্তরিত হয়। তাকে দেখে আলফি জোরে চিৎকার করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই রবিন এবং নারা আসে। তাদের দেখে মায়া তার স্বাভাবিক রূপে ফিরে আসে। মায়া আলফিকে বলে যে তুমি অবশ্যই একটি খারাপ স্বপ্ন দেখছ। তারপর আমরা সন্ধ্যার দিকে রওনা হলাম, যেখানে আলফি রবিনকে বলে যে আমাদের চলে যাওয়া উচিত। অনেক চিন্তা ভাবনার পর আলফি বলল যে শয়তান আসলে কেবল আমার এবং নারার পিছনে লেগে আছে, কারণ আমরা লিসানার রক্ত। সেই শয়তান আমাদের পিছনে লেগে আছে, তোমার নয়। সে কেবল কোনো কারণে আমাদের হত্যা করতে চায়। আসলে রবিন এবং মায়া লক্ষ্মীর প্রথম বিবাহ সন্তান এবং আলফি এবং নারা লিসানের রক্তের পেয়েছে। কিন্তু শয়তান কেন কেবল এই দুইজনের পিছনে, আমরা এই মুহূর্তের মধ্যে জানতে পারবো। কিন্তু তারপর মায়া এসে বলে, আলফি তুমি ঠিক বলেছ। এর সাথে সাথে মায়া পালিয়ে যায়। তারা বুঝতে পারে যে শয়তান মায়ের মধ্যে প্রবেশ করেছে। রবিন আলফিকে নারার যত্ন নিতে বলে। এর মধ্যে আলফি মায়াকে খুঁজে পায়। মায়াকে খুঁজতে খুঁজতে রবিন এমন একটি ঘরে পৌঁছায়, যেখানে মায়া তার জন্য অপেক্ষা করছে। মায়া তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের আলফি এবং নারাকে শয়তানের হাতে তুলে দিতে হবে, কিন্তু রবিন কথা শুনতে অস্বীকৃতি জানায়। মায়া তার পুতুল ভেঙে ফেলে, যার ফলে রবিনের অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যায় এবং সে কষ্টের সাথে মারা যায়। এটি দেখে নারা এবং আলফি পালিয়ে যায়, কিন্তু শয়তান তাদের পুতুলকে অজ্ঞান করে দেওয়ার জন্য ব্যবহার করে এবং এখন সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়। আলফি যখন চোখ খুলে, তখন সে একজন মহিলাকে কালো জাদু করতে দেখে। এই একই মহিলা যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। তারপর লেসামা আসে। আসলে এই সময়টি যখন লেসামা টাকা পেয়েছিল এবং এখন মহিলার প্রতিশ্রুতি পূরণ করার সময় এসেছে। মহিলাটি তাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার মেয়ে আলফি চলে এনেছো তাই না? সে উত্তর দেয়, আমি আমার মেয়েকে বলে দিতে পারি। মহিলাটি উত্তর দেয়, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি না চাইলেও তোমার মেয়েকে বলে দিতে হবে। দাবি করে যে এটি তার স্ত্রীর চুল। আসলে মহিলাটি লেসানকে টাকার বিনিময়ে তার মেয়েকে বলে দিতে বলেছিল। পরে মহিলাটি চুলের উপর একটি অনুষ্ঠান করে এবং এটি আলফির মা লেসনের স্ত্রীর মৃত্যুর কারণ হয়। কিন্তু অনুষ্ঠানের পরে মহিলা বুঝতে পারে যে সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে তাকে হত্যা করতে যায়, কিন্তু সে পারার আগেই লেসানা তাকে ছুরি আঘাত করে। মারা যাওয়ার আগে মহিলাটি তার হাত ছেড়ে ফেলে এবং বলে, তোমার রক্ত আমি ঝরাবো। তুমি টাকার বিনিময়ে তোমার মেয়েকে বলি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে। এখন তোমার সমস্ত টাকা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এর সাথে সাথে মহিলাটি মারা যায়। তারপর সে তাকে এখানে কবর দেয়। এর অর্থ হলো রাক্ষস হলো এই মহিলা। রাক্ষসে আক্রান্ত মায়া আসে। সে আলফির পুতুলে ক্ষতি করতে শুরু করে, যা আলফিকে প্রভাবিত করছে। ইতিমধ্যে আলফির দৃষ্টি মায়ের গায়ে পড়ে, যেখানে তার পুতুল ঝুলছিল। মায়া তার কাছে আসে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। যাই হোক, আলফির সুযোগ বুঝে তার পুতুলটি তার গাড় থেকে খুলে আগুনে পুড়িয়ে দেয়। ফলস্বরূপ মায়া মারা যায়, কিন্তু রাক্ষসটি বেঁচে থাকে। রাক্ষস আলফিকে বেসমেন্ট থেকে বের হতে দেয়নি। অতএব আলফি এখন তাকে হত্যা করতে চায়। সে জানে যে মহিলা দেহ বেসমেন্টে সমাহিত করা হয়েছে। সে তাৎক্ষণিকভাবে এটি করে বের করে আনে, যেখানে সে লেসনার পেটে ছিঁড়ে ফেলে এবং তার মৃত্যুর সময় যে চুল পড়েছিল তা টেনে বের করে। আলফি চুল পুড়িয়ে দেয়, যাতে অভিশাপ মন্দকে ধ্বংস করে। সে মারা যাওয়ার সাথে সাথে মহিলাটি আলফিকে তার সাথে কবরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু নারা সময়মতো জ্ঞান ফিরে পায় এবং আলফিকে কবর থেকে টেনে বের করে। এরপর তারা দুইজন এখান থেকে চলে যায়, কিন্তু রক্তাক্ত খেলা এখনো শেষ হয়নি। আর এটার দ্বিতীয় পার্ট রয়েছে, যার গল্প আরো ভয়াবহ।